হ্যালো এসএসসিয়ান, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা রাইট ফর্মস অফ ভার্বের ময়মনসিংহ বোর্ড 20 সালে আসা এবং সিলেট বোর্ড 15 সালে আসা একটি কোয়েশ্চেন আমরা সলভ করব মাত্র 3টি টেকনিকে। অনলি 3টা টেকনিক ফলো করে আমরা এই বোর্ডটা সলভ করবো। আশা করি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে। তো চলো আমরা একটু শুরু করি। আসলে টেকনিকগুলো কি কি? ফার্স্ট টেকনিক যেটা রয়েছে সিম্পল পাস্ট, বি ভার্ব এবং মডেল ভার্ব, এই 3টা পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা এই বোর্ডটা সলভ করবো। সিম্পল পাস্ট আমরা সবাই জেনে যে অতীতে যদি কোনো কাজ করা হয়ে থাকে তাহলে সেই ভার্বটা কি হয়, ভিটি হয়ে যায়, অতীত হয়ে যায়। যেমন আমরা এখানে এক্সাম্পল লিখেছি যে আফটার দ্য ওয়ার, যুদ্ধের পরে, যে হি সাবজেক্ট, যুদ্ধের পর মানে কি এটা অতীত হয়ে গেছে। হি বিগেন টু রাইট পোয়েমস, যুদ্ধের পরে তিনি কবিতা লেখা শুরু করলেন। তাহলে শুরু করার ইংরেজি কি, আবার আরম্ভ করা। বিগিন হলো বেস ফর্ম, আর ভিটি হচ্ছে বিগেন। তাহলে আমরা এখানে ভার্ব হিসেবে কি পেয়েছি, ভিটু পেয়েছি, বিগেন। অর্থাৎ অতীতে কোনো কাজ হলে সেটা ভিটু হয়। এরপরে আসো বিভার্ব। বিভার্ব আমরা সবাই জানি অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলোকে বলা হয় বিভার্ব। তো এখানে যেটা কথা হচ্ছে যে বিভার্ব যদি বাক্যের মধ্যে মূল ভার্ব হিসেবে ইউজ হয় বা ব্যবহার হয়, সেক্ষেত্রে এই বিভার্বের অর্থ হয় ওই সাবজেক্টের কোনো কিছু হওয়া বা সাবজেক্টের পরিচয় বা সাবজেক্টের অবস্থা বোঝাবে। যখন সাবজেক্টের কোনো কিছু হওয়া, পরিচয় বা অবস্থা বোঝাবে তখন বিভার্বটা কি হবে, মূল ভার্ব হিসেবে বসবে। এরপর আসো যদি বাক্যের মধ্যে সাবজেক্ট কাজ না করে, একটা বাক্যের মধ্যে যদি সাবজেক্ট নিজে কাজ না করে কাজটা অন্যের মাধ্যম দিয়ে হয়, সেক্ষেত্রে কি হয়, বিভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যায়। তো একটা এক্সাম্পল দিই আমরা, যে আই এম আ টিচার, আমি একজন শিক্ষক। তাহলে কি এই সাবজেক্টের একটা পরিচয় প্রকাশ পাচ্ছে, আমি একজন কি শিক্ষক, তাহলে আমার হওয়া বোঝাচ্ছে, সাবজেক্টের পরিচয় বোঝাচ্ছে আর কি হচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানে কি পেলাম, বিভার্ব পেলাম অ্যাম। এরপরে আসো যে হি ওয়াজ বর্ন ইন আ পোর ফ্যামিলি, তিনি একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছেন। তো এই বাক্যে দেখো সাবজেক্ট কিন্তু কাজ করতেছে না। সে তো নিজে নিজে জন্মগ্রহণ করতে পারে না, তাকে অবশ্যই কোনো প্রাকৃতিক উপাদানের মাধ্যম দিয়ে জন্মগ্রহণ করতে হয়েছে। সেই জন্য কি সাবজেক্ট এই বাক্যে নিজে নিজে কাজ করতেছে না, সে কোনো মাধ্যম দিয়ে জন্মগ্রহণ করেছে। এই জন্য সাবজেক্ট নিজে কাজ না করলে কি হয়, বি প্লাস ভার্ব V3। যেহেতু জন্মগ্রহণ করা একটা অতীত কাজ, এই কারণে বি ভার্ব হিসেবে ওয়াজ বসেছে, হি ওয়াজ বর্ন ইন আ পোর ফ্যামিলি। এরপর আসো মডেল ভার্ব। আমরা সবাই জানি যে মডেল ভার্বটা কি। আমরা জানি মডেল ভার্বের সবসময় V1 অর্থাৎ বেস ফর্ম হয়। কিন্তু মডেল ভার্বের পরে যদি কি থাকে, হ্যাভ থাকে, মডেল ভার্বের পরে যদি হ্যাভ থাকে তাহলে মূল ভার্বের V3 হবে। যেমন ইউ মাস্ট হ্যাভ, এই যে মডেল ভার্ব, এরপরে কি রয়েছে, হ্যাভ রয়েছে, তাহলে এখানে রয়েছে কি হিয়া, অর্থাৎ এটা বেস ফর্ম রয়েছে, এর V3 করতে হবে। অর্থাৎ হার্ড বললে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তো চলো আমরা দেখি বোর্ডটা একটু সলভ করি। তো বোর্ডটা সলভ করার আগে আমরা একটু দেখবো এটা কি ধরনের প্যাসেজ। এটা একটি বায়োগ্রাফিক্যাল প্যাসেজ, অর্থাৎ কারো জীবন নির্ভর প্যাসেজ। অর্থাৎ কাজী নজরুল ইসলাম একজন বিখ্যাত আমাদের কি কবি। তো কোনো ব্যক্তির জীবন নিয়ে যখন কোনো প্যাসেজ থাকবে সেটা মূলত কি হয়ে যায়, পাস্ট হয়ে যায়। এবং শুধু বায়োগ্রাফিক্যাল না, এটা একটা ইনফরমেটিভ প্যাসেজ, অর্থাৎ জীবনীমূলক প্লাস হচ্ছে তথ্যভিত্তিক। তো চলো আমরা প্রশ্নটা একটু সলভ করি। আমরা একটু বক্স দেখবো এখানে কি কি শব্দ রয়েছে ভার্বের। নো জানা বা পরিচিত, হিন্ডার বাধা দেয়ার কি হেয়ার শোনা, বিগিন শুরু করা বা আরম্ভ করা, কল ডাকা, রিমেম্বার মনে করা বা স্মরণ করা, ইন্সপায়ার রয়েছে এখানে উৎসাহিত করা, বি আমিজার মানে হওয়া বোঝাচ্ছে, বিয়ার মানে জন্মগ্রহণ করা, এবং জয়েন মানে হচ্ছে যোগদান করা। তো চলো আমরা কোয়েশ্চেনটা একটু সলভ করে নিই। তো অ্যাট ফার্স্ট হচ্ছে ইউ মাস্ট হ্যাভ ড্যাশ দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। তাহলে ধরো এই বাক্যের অর্থ আমরা বুঝতেছি না, এখানে কি হবে, কিন্তু আইডেন্টিফাই করবো কিভাবে ভার্ব, সেটা একটু আমরা এক নজরে দেখি। দেখো এখানে লেখা রয়েছে যে ইউ মাস্ট হ্যাভ। আমরা জানি যে মডেল ভার্বের পরে যদি হ্যাভ থাকে, আমরা নিয়ম পড়েছি মডেল ভার্বের পরে যদি হ্যাভ থাকে তাহলে মূল ভার্বের V3 হবে। তাহলে মডেল ভার্বের পরে হ্যাভ রয়েছে, অবশ্যই এখানে ভার্বের V3 হবে। তোমরা অবশ্যই কিন্তু কি বা এটার যে বেস ফর্ম বসানো এগুলো কিন্তু বসাবা না, তাহলে মার্কস পাবা না। ইউ মাস্ট হ্যাভ, তাহলে মডেল ভার্বের পরে যদি হ্যাভ থাকে তাহলে মূল ভার্বের V3 হবে। তাহলে অ্যান্সারটাকে আমাদের এখানে কি লিখতে হবে, V3। ইউ মাস্ট হ্যাভ দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম, তোমরা অবশ্যই কাজী নজরুল ইসলামের নাম শুনিয়া থাকবে। তাহলে তোমরা অবশ্যই কি নাম শুনিয়া থাকবে। তাহলে শোনার ইংরেজি আমরা বলেছি এখানে হিয়া, তাহলে এখানে আমাদের অপশন এতে অ্যান্সার হবে হিয়া। তাহলে আমরা এই যে হ্যাভ এর জন্য এখানে ভার্বের V3 করে দিব, হার্ড।
আমাদের অ্যান্সার হবে এখানে হার্ড। তাহলে প্রথমটা অ্যান্সার হয়ে গেল। তারপরে দেখো হি ড্যাশ আওয়ার ন্যাশনাল পোয়েট, তিনি হলেন আমাদের জাতীয় কবি। আমরা একটু আগে আলোচনা করেছি যে বাক্যের মধ্যে যদি কারো পরিচয় প্রকাশ পায়, সাবজেক্টের মাধ্যমে যদি তার পরিচয় প্রকাশ পায় বা তার অবস্থা বা তার কোনো কিছু হওয়া বোঝে, তাহলে এখানে কি হবে, মূল ভার্ব হিসেবে বি ভার্ব বসবে, অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার যেখানে একটা বসবে। যেহেতু একটি সাধারণ তথ্য বা কারো পরিচয় বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমাদের এটা কি হবে, বি ভার্ব হিসেবে এখানে অবশ্যই ইজ বসবে এম ইজ আর এর। হি ইজ আওয়ার ন্যাশনাল পয়েট, এই যে বি। তাহলে আমরা সেকেন্ড অ্যান্সার পেয়ে গেলাম। এরপরে আসো, হি ড্যাশ অ্যাজ এ রেবেল পয়েট, তিনি বিদ্রোহী কবি, রেবেল পয়েট বিদ্রোহী কবি, অ্যাজ ওয়েল এস তিনি বিদ্রোহী কবি হিসেবেও পরিচিত। তাহলে দেখো এখানে সাবজেক্ট হি, তাহলে হি বিদ্রোহী কবি, তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। তাহলে সাবজেক্টটাকে এই বাক্যে কাজ করতেছে, করতেছে না। সে কিন্তু, আমি কিন্তু আমাকে বলতে পারি না আমি বিদ্রোহী কবি, অবশ্যই কেউ আমাকে বলবে, অর্থাৎ আমার উপরে কাজ আরোপিত হবে অন্যের মাধ্যম দিয়ে। যার কারণে এখানে সাবজেক্ট নিজে কাজ করতেছে না, যার ফলে এখানে আমাদের কি হবে, সাবজেক্ট নিজে কাজ না করলে বি ভার্ব প্লাস V3 হবে। তাহলে আমরা এখানে আনসার করতে পারি যে তিনি বিদ্রোহী কবি হিসেবেও পরিচিত। তাহলে হি আমরা কি দিতে পারবো, পরিচিত ইংলিশ কি, নো, তাহলে এর কি হবে, V3 হবে। তো আমরা লিখতে পারি হি ইজ নোন, হি ইজ নোন অ্যাজ এ রেবেল পয়েট অ্যাজ ওয়েল অ্যাজ। এরপরে আসো, হি ড্যাশ ইন আ পোর ফ্যামিলি, তিনি একটি দরিদ্র পরিবারে কি করেছেন, জন্মগ্রহণ করেছেন। তাহলে এখানেও সাবজেক্টটা আগের মতোই নিজে নিজে কাজ করতে পারতেছে না, যেটার ব্যাখ্যা আমরা একটু এখানে আলোচনা করেছি। তো সঙ্গত কারণে আমরা এখানে বুঝতে পারছি যে সাবজেক্ট যদি কাজ না করে, যেহেতু তিনি জন্মগ্রহণ করেছেন, এটা অতীত কাজ, তাহলে এখানে বি ভার্ব হিসেবে কি আসবে, ওয়াজ আসবে। আর এই যে বিয়ার আমরা দেখেছি জন্মগ্রহণ করা, এর V3 হচ্ছে বর্ন। তাহলে আমরা অ্যান্সারটা এখানে পেয়ে গেলাম। এরপর আসো, বাট ডার নিডস, কিন্তু ডার অর্থ প্রচন্ড, বাট কিন্তু প্রচন্ড, নিডস মানে এখানে অভাব, কিন্তু প্রচন্ড অভাব, কুডান্ট পারে নাই, কিন্তু প্রচন্ড অভাব পারে নাই, ড্যাশ ইস পটেনশিয়ালি, তার সক্ষমতাকে কি করতে পারে নাই, বাধাগ্রস্ত করতে পারেনি। তাহলে বাধাগ্রস্ত করার ইংরেজিকে আমরা সকলে জানি হিন্ডার। তাহলে আমরা এখানে আর একটা টেকনিক ফলো করি। দেখো এই যে আমরা বলেছি যে মডাল ভার্ব রয়েছে আমাদের এখানে একটা, এই যে মডাল ভার্ব যদি থাকে তাহলে তারপরে মূল ভার্বের বেস ফর্ম হয় শুধু মডাল ভার্ব থাকলে, আর হ্যাভ থাকলে V3 হবে। তাহলে এখানে আমরা একটা মডাল ভার্ব পেয়ে গেছি, অবশ্যই এখানে কি হবে, মূল ভার্বের বেস ফর্ম হবে। তাহলে আমরা এখানে অ্যান্সার লিখবো, বাধাগ্রস্ত হওয়ার ইংরেজি হিন্ডার, হিন্ডার হিন্ডার হবে, এটা বেস ফর্ম। তাহলে আমরা জানি মডাল ভার্বের পরে ভার্বের সবসময় বেস ফর্ম হয়, যার কারণে আমরা এখানে অ্যান্সার পেয়ে গেলাম যে বাট ডায়ার নিডস কুডন্ট হিন্ডার হিজ পটেনশিয়ালি, অর্থাৎ কিন্তু প্রচন্ড অভাব তার সক্ষমতাকে কি বাধাগ্রস্ত করতে দেয়নি বা পারে নাই। এরপর আসো, হোয়েন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট, যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো, তার মানে কি অনেক আগে প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো তার মানে বোঝা যাচ্ছে যে এই সেন্টেন্সটার শুরুটাই হয়েছে অতীত কাজ, অতীত দিয়ে আর কি। তার মানে আমাদের এই বাক্যের মূল কাজটাও অতীতে হবে, অর্থাৎ V2 ফর্মে হবে। তো হোয়েন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট, যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো, হি ড্যাশ দ্য আর্মি, তিনি সেনাবাহিনীতে কি করলেন, অবশ্যই গান গাইতে চান নাই, যোগদান করতে গেছেন। তাহলে এখানে আনসার হবে কি আমাদের জয়েন, যেহেতু এটা অতীত কাজ, তাহলে জয়েন থেকে হয়ে যাবে জয়েন্ট। তো আমরা এখানেও অ্যান্সারটা পেয়ে গেলাম, জয়েন দ্য আর্মি। আফটার দ্য ওয়ার, যুদ্ধের পরে, যুদ্ধের পর অর্থাৎ যুদ্ধ শেষ হয়ে গেছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কিন্তু অনেক আগে হয়ে গেছে, অর্থাৎ সিম্পল পাস্টে চলে গেছে। এবং এই যুদ্ধের পরে তিনি কি করলেন, হি ড্যাশ টু রাইট পোয়েমস, তিনি কবিতা লেখা আরম্ভ করলেন বা শুরু করলেন। তো শুরু করার ইংরেজিকে আমরা পড়েছি এখানে, এই যে আমরা এখানে বিগিন, শুরু করলেন। তাহলে যেহেতু এটা সিম্পল পাস্ট, তাহলে আমাদের এখানে সহজভাবেই বিগিন দিয়ে কি হয়েছে, বিজ্ঞান হয়ে যাবে। এটা একদম ইজি একটা, আমরা সবাই জানি। তারপর আবার একটু আলোচনা করলাম। এরপর লাইন আসো, এট দ্য টাইম, ওই সময়ে, পোয়েমস তার কবিতা, অ্যান্ড সংস তার কবিতা এবং তার গানগুলো, তার কবিতা এবং গানগুলো, ওই সময় মানে অতীত সময়ে, ওই সময়ে তার কবিতা এবং গানগুলো কি করতো, ড্যাশ লোকদেরকে এগেনস্ট অপারেশন, অর্থাৎ অত্যাচারের বিরুদ্ধে লোকদের কি করতো, উৎসাহিত করতো বা অনুপ্রেরণা যোগাতো, অর্থাৎ অতীতে হয়ে গেছে এই কাজটা। তো আমরা এখানে কি করতে পারি, সাবজেক্ট প্লাস অতীত থাকলে আমরা কি দেবো, ভার্বের V2 করে দেবো। তাহলে এখানে রয়েছে কোথায় দেখো, ইন্সপায়ার, তাহলে ইন্সপায়ার হয়ে যাবে ইন্সপায়ার্ড। সবসময় খেয়াল রাখবা
যে সেন্টেন্সটা যদি কোনো অতীত কাজ বোঝায়, অর্থাৎ অতীতে কোনো কাজ হয়ে গেছে, তাহলে সহজ ভাষায় বা সহজ ভাষায় সেই ভার্বটাকে আমরা ভিটি করে দিব। তো এরপরে আসো, এখানে আমরা বাংলাটা পড়ে নিই যে এট দ্য টাইম, ওই সময়ে তার কবিতা এবং গানগুলো ইন্সপায়ার্ড পিপল, লোকদের উৎসাহিত করতো এগেনস্ট অপারেশন, অত্যাচারের বিরুদ্ধে। এরপরে আসো, হি ড্যাশ দ্য শেলি অফ বাংলা লিটারেচার। তাহলে তাকে কি বলা হয়? শেলি বলা হয় বাংলা সাহিত্যের। তাহলে তাকে বাংলা সাহিত্যের শেলি বলা হয়। এখানে দেখো এই বাক্যের সাবজেক্টটা কিন্তু এখানে কাজ করতেছে না, যে তাকে বলা হয় বাংলা সাহিত্যের শেলি। তাহলে এই যে নজরুল, উনি কি বলছে যে আমি শেলি? অর্থাৎ ওনার কর্মকাণ্ড দেখে মানুষ তাকে উপাধি দিছে যে উনি হন বাংলা সাহিত্যের শেলি। তাহলে যেহেতু এখানে সাবজেক্ট নিজে নিজে কাজ করতেছে না, যার কারণে এখানে কি হবে? বি ভার্ব প্লাস V3 হয়ে যাবে। তাহলে তাকে বলা হয় বা ডাকা হয়। তাহলে বলা বা ডাকার ইংরেজিকে আমরা সবাই জানি কল। তাহলে এখানে আমরা কি দিব? তাকে ডাকা হয়, অর্থাৎ এখনো ডাকা হয়। তাহলে হি ইজ কল্ড, আর V3 হয়ে গেল। অর্থাৎ সাবজেক্ট যখন নিজে কাজ না করবে তখন বাক্যটা প্যাসিভ হয়ে যায়, আর সাবজেক্ট কাজ করলে বাক্যটা তখন অ্যাক্টিভ হয়ে যায়। এই বাক্যে যেহেতু সাবজেক্ট কাজ করতেছে না, এই জন্য কি বি ভার্ব প্লাস V3 দিয়ে আমরা অ্যান্সারটা করে দিলাম। শেষ লাইন আসো, উই শুড। আর একটা সহজ বিষয়, আমাদের খালাতো ভাই চলে আসছে আর কি। হ্যাঁ, উই শুড আমাদের উচিত, একটা মডাল ভার্ব। তোমরা জানো মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। তাহলে উই শুড, এখানে একটা অ্যান্সারে অপশন বাকি রয়েছে আমাদের, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। তো আমাদের উচিত স্মরণ করা, মনে রাখা হিম, তাকে, ফর হিজ গ্রেট ডিডস, তার মহৎ কাজের জন্য আমাদের কি মনে রাখা উচিত তাকে। তাহলে উই শুড মনে রাখা, রিমেম্বার, শুডের পরে ভার্ব সবসময় বেস ফর্ম হয়, তাহলে আমরা লিখবো রিমেম্বার, রিমেম্বারি। তাহলে আমাদের এই আনসারটাও হয়ে গেল। আশা করি মাত্র এই 3টা টেকনিক যদি তোমরা খুব ভালোভাবে ফলো করো, একদম যে ধরা বাঁধা যে একদম 100-200 বা দেখা যায় যে আমরা 60-70টা নিয়ম একটা না মুখস্থ করতে চাই, ভুলে যাই, এই সমস্যাটার সম্মুখীন আর হবা না। আশা করা যায় এগুলো ভালোভাবে ফলো করো এবং প্র্যাকটিস করো, ইজিলি বোর্ড সলভ করতে পারবা। তো আশা করি আজকে আলোচনাটা বুঝতে পেরেছ। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।